সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। অ্যানালগ পলিটিশিয়ান ও ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এদেশে পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবারে জানাবো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান আটক মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার রাতেই মিরপুর মডেল থানায় এসব মামলা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জানাবো লেবার পার্টির চেয়ারম্যান লায়েক ফারুক রহমান বলেছেন, শুধু রাস্তাঘাট বড় বড় বিল্ডিং মেট্রো রেল করে দেশের উন্নয়ন হবে না। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নয়ন করতে হবে, শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। এদিকে ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। 1 মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রাত 9:30টায় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। জানিয়ে দেব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, আন্দোলনে জনগণ লাগে, তাদের সঙ্গে জনগণ নেই। বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন তিনি। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে ভিপি নূর। অ্যানালগ পলিটিশিয়ান ও ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এদেশে পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলনও ব্যর্থ। জনগণ জান দেওয়ার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তা কার্যকর রূপ দিতে পারেনি। তাই বলছি, অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে ডার্টি করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এদেশে পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক শ্রমিকদের নেতৃত্বে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক র্যালি ও সমাবেশ ডেকে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে এখন জিম্মি। তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এদেশে নতুন একটা বিপ্লব, একটা রেনেসা না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত এ রাষ্ট্রের পরিবর্তন হবে না। তিনি বলেন, একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেন, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেন, তাহলে সে দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? রাষ্ট্রের টপ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেন, আর আমার আপনার মতো গরিব ফকিররা রাস্তায় চিল্লায়, তাদের জন্য রাষ্ট্রের চিকিৎসা। ডাকসু সাবেক ভিপি বলেন, শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন, বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন। এমপি মন্ত্রীরাও যাচ্ছেন। আমরা তাহলে কোথায় যাব? আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে 2 নম্বরই করে টাকা পয়সা কামিয়েছি। তাহলে আমাদের তো চিকিৎসা নিতে হবে দেশে। তার মানে উদ্ভট উটের পিঠে দেশ চলছে। দেশটা চলছে উল্টো পথে। আর এই উল্টো দিক থেকে ঘুরে রাষ্ট্র পরিচালনার জন্য কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতাদের সমালোচনা করে নুরুল হক নূর বলেন, শ্রমিক নেতাদের ঢাকা শহরে 2-3টে বাড়ি, তারা পাজারো ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন। শাহজাহান খানের মতো একজন মানুষ কিভাবে শ্রমিক নেতা হন, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক? তারা বাথরুম থেকে রান্নাঘর সব জায়গায় এসি লাগানো। তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট কিভাবে বুঝবেন? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাতেই 3 মামলা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান আটক মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে 3টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার রাতেই মিরপুর মডেল থানায় এসব মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর মডেল থানায় 3টি অভিযোগে মামলা হবে মিল্টনের বিরুদ্ধে। মামলাগুলো এজাহারভুক্ত হওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে মিল্টন সমাদ্দারকে। পরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনা রশিদ জানান, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ। তার বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি তার বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করেন। এরপর ঢাকায় চলে আসেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং একাধিক মামলা হবে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা জঘন্য অপরাধ। প্রমাণ মিললে তাকে ছাড় দেওয়া হবে না। ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানব পাচার, শিশুর উপর হামলা, আত্মীয় স্বজন গেলে তাদের মারপিট এবং
তার টর্চার সেল সবকিছুই মামলার মধ্যে আসবে। হারুনা রশিদ আরও বলেন, মিল্টন ঢাকা এসে শাহবাগের ফার্মেসিতে কাজ শুরু করেন। সেখানে ঔষধ চুরি করে বিক্রির কারণে মিল্টনকে বের করে দেওয়া হয়। এরপর একজন নার্সকে বিয়ে করেন। বিয়ের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার স্থাপনের জন্য স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেন। এর আগে মিল্টন সমাদদারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদদার। শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না। লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, শুধু রাস্তাঘাট বড় বড় বিল্ডিং মেট্রো রেল করে দেশের উন্নয়ন হবে না। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নয়ন করতে হবে, শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ফারুক রহমান বলেন, এই গরমের মধ্যেও শ্রমিকরা আজ একত্রিত হয়েছে একটি কারণে। শ্রমিকরা চায় তাদের ন্যায্য মূল্য এবং তাদের কাজের মূল্যটা নির্ধারিত করা হোক। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। এই 53 বছরে শ্রমিকদের ন্যায্য মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। শ্রমিকদের শ্রমের মূল্য যদি 18,000 টাকা করা হয় তাহলে তারা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন, কিন্তু শ্রমের মূল্য নির্ধারণ নয় বলে আজকে শ্রমিকরা অবহেলিত। একদিকে তাদের কাজের চিন্তা, অন্যদিকে সংসারের চিন্তা করতে হয়। তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় আসেন তারা শুধু নির্বাচনের আগে জনগণের কথা বলেন, নির্বাচন শেষ হয়ে গেলে ক্ষমতা এলে আর জনগণের দিকে তাকিয়ে দেখেন না। তাই যারাই ক্ষমতায় আসবেন বছরে 365 দিন যেন শ্রমিকদের কথা মনে রাখেন সে ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, শুধু রাস্তাঘাট বড় বড় বিল্ডিং মেট্রো রেল দেশের উন্নয়ন হয় না। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নয়ন করতে হবে। শ্রমিকরা বাঁচলে দেশের উন্নয়ন হতে বেশি সময় লাগবে না। ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। 1 মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন রাত 9টায় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিছু জরুরি পরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ওনার কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা চলছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে। গুলশানের বাসায় ফিরোজা থেকে বুধবার সন্ধ্যা 7টার দিকে এভার কেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালে নেওয়ার পরে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। সবশেষ গত 30 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে আসেন তিনি। ওই সময় চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। 79 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় রেখে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে 2020 সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তার সেই সাময়িক মুক্তির মেয়াদ প্রতি 6 মাস অন্তর অন্তর বাড়ানো হলেও তার চিকিৎসার জন্য বিদেশি নেওয়ার অনুমতি দেয়নি সরকার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে বাইডেনের দ্বারস্থ নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বারস্থ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ঠেকাতে মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করেছেন তিনি। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের 2 কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রোববার প্রেসিডেন্ট বাইডেনকে টেলিফোন করেছেন নেতানিয়াহু। এ সময় তিনি পরোয়ানা জারি ঠেকাতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন। গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সেনাদের এমন কর্মকাণ্ডের নির্দেশের অভিযোগও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রচণ্ড চাপে পড়েছে নেতানিয়াহু। এর আগে 2014 সালে যুদ্ধে জড়িয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েল। এরপর 2017 সালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পরে করোনা মহামারীর কারণে 2020 সালে তা বাধাগ্রস্ত হয়। তবে করোনা ধাক্কা কেটে গেলেও বিষয়টি আর আলোর মুখ দেখেনি। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামলা শুরু হলে আবার পুনরায় তদন্ত কার্যক্রম শুরু করে আইসিসি। এর মধ্যে গত ডিসেম্বরে গাজায় ইসরায়েল সীমান্ত সফর করেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সফরে তিনি পুরনো তদন্ত পুনরায় শুরু করার আহ্বান জানান। সাংবাদিকদের তিনি বলেন, এবারে তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে আইসিসির এক মুখপাত্র এনবিসি নিউজকে বলেন, আমরা ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত চালাচ্ছি। এ কাজের সুবিধার্থে আমাদের যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে। যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এ নিয়ে এখনও বিস্তারিত কিছু বলার সুযোগ নেই।
গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরের 7 দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত 77,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন।